এটা কিন্তু আশ্চর্য যে লাস্ট যেবার মোদী সরকার তেলের নিজেদের যে কর, কেন্দ্রীয় সরকারের করের ভাগ কমানোর সাথে সাথে তারা আহ্বান করেছিল যে রাজ্যগুলো যাতে কর মানে ছাড় দেয়, অর্থাৎ তাদের অংশ থেকে তেল এবং পেট্রোল ডিজেলের থেকে যেন কর ছাড় দেয়। কিন্তু তার পশ্চিমবাংলা বাদে অনেক রাজ্য সরকার দিয়েছিল, কিন্তু পশ্চিমবাংলা দেয়নি। ফলে এই যে মানে সরকার একদিকে নিয়ন্ত্রণ না করা, আরেকদিকে ডিজেল এবং পেট্রোলের দাম হঠাৎ করে 1 টাকা করে বাড়িয়ে দেওয়া, সরাসরি গরিব মানুষের প্রতি, সাধারণ মানুষের প্রতি এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা। কারণ নির্বাচনের সময় এত জনদরদির কথা ভাষণ আমরা শুনেছি মুখ্যমন্ত্রীর মুখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে বা তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখে। এখন যেই নির্বাচন শেষ হয়ে গেল, 29টা সিট আপনারা জিতে গেলেন, আর সঙ্গে সঙ্গে আপনারা পেট্রোল এবং ডিজেলের ভাড়া 1 টাকা করে বাড়িয়ে দিলেন। পশ্চিমবাংলাতে বিরোধী দলগুলো যেন মারা গেছে। মানে আমি এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি তোমাকে, তার কারণ পশ্চিমবাংলায় 77টা এমএলএ নিয়ে যে বিরোধী দল আছে, বিজেপি দল, তারা রাস্তায় কোথায়? মানে লিটার প্রতি 1 টাকা তেলের দাম বাড়ানো মানে তুমি বুঝতে পারছো যে তার প্রভাব রাজ্যের অর্থনীতিতে ভয়ঙ্কর ভাবে পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। তুমি জানো যে সবজির দাম, মানে প্রত্যেকটা জিনিসই গাড়ির মাধ্যমে মাল বহন করে আনতে হয়, ফলে ডিজেলের দাম বাড়ার সাথে সাথে গাড়ির বিভিন্ন মানে জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে। পেট্রোলের দাম বাড়ার সাথে সাথে মানে ব্যক্তিগতভাবে যারা গাড়ি নিয়ে যাতায়াত করেন তাদের পকেটের পয়সা আরো বেশি করে দিতে হচ্ছে। এবং তার প্রভাব কিন্তু আমি তোমায় বলছি, ডিজেলে 1 টাকা দাম বাড়া মানে হলো যে শাকসবজি থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, দুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বাড়তে শুরু করেছে। অথচ রাজ্যের এই মানে বেহিসাবি অবস্থান, ইতিমধ্যেই আমি তোমায় বলছি অন্য রাজ্যগুলোর সাথে তুলনা করে দেখো, পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার সরকার তেলের থেকে, অর্থাৎ ডিজেল এবং পেট্রোল থেকে অনেক বেশি কর আদায় করে। ফলে করের তো ছাড় তারা আগের বার দিলই না, এবার আবার 1 টাকা তুলে নিয়ে মানে আবার নতুন করে ইম্পোজ করলো ডিজেল পেট্রোলের উপর। তার ফলে দৈনন্দিন জীবনে মানুষের কষ্ট কিন্তু কয়েক গুণ বাড়লো। এবং একই সাথে তোমায় বলতে চাই, ইতিমধ্যেই বাসের যারা মালিক তারা কিন্তু দাবি তুলতে শুরু করেছে যে বাসের ভাড়া বাড়াতে হবে। বাসের তুমি জানো ভাড়া বৃদ্ধি নানা উপায়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোনো স্বীকৃতি দেননি, কিন্তু প্রাইভেট বাস ওনাররা নিজেদের মতন ভাড়া নিচ্ছে, এক এক রুটে এক এক রকম ভাড়া নিচ্ছে। এবং তার সাথে পুলিশি অত্যাচারের অভিযোগ তারা বারবার তুলছেন, যে কোনোভাবে মানে টাকা তুলছে, ফাইনের নাম করে টাকা তোলা হচ্ছে, হাজার হাজার টাকা। ফলে তাদের নাভিশ্বাস, এবং এই তেলের দাম বাড়ার ফলে বাস মালিকরাও দাবি তুলছে যে তাদের রাস্তায় যদি গাড়ি রাখতে হয় তাহলে বাসের ভাড়া বাড়াতে হবে, এবং বাসের ভাড়া বাড়ানোর নাম করে রাজ্য সরকার চুপ করে থাকবে এবং মানুষের উপরে আবার এক ধরনের নির্যাতন হবে। যে রুটে বাস মনে করো তুমি 10 টাকা দিয়ে যেতে, এবার তোমাকে হয়তো বাস মালিকরা বলবো 20 টাকা, তোমাকে তাই দিতে হবে। তেলের দাম বৃদ্ধি হলো গোটা রাজ্য জুড়ে, কিন্তু দেখা যাচ্ছে দেশে দাম কিন্তু অপরিবর্তিত। সে নিয়ে আমাদের বিরোধী দল বলুন এবং যারা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে রেড়ে করে কেউ রাজ্য সরকারেরও কেউ কিন্তু উঠলো না। যারা 10 পয়সা তেলের দাম বাড়লে তারা বলেন পেট্রোল ডিজেলের যা দাম বাড়িয়েছেন মোদী সরকার, এই কটাক্ষ উঠে আসে। কিন্তু তাদের দেখা গেল তারা একটা কথাও বললেন না, সবাই কার্যত মুখে কুলুপ। কিন্তু 1 লিটার তেলের প্রতি 1 টাকা করে বাড়লো। ভাবতে পাচ্ছেন কোথায় কোথায় ধাক্কা লাগলো ঠিক মানুষের, কোথায় কোথায় ধাক্কা লাগলো মানুষের এই তেলের মূল্য বৃদ্ধিতে। রীতিমতো দেখা যাচ্ছে রাজ্যে কিন্তু সমস্ত জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে। শুধুমাত্র পেট্রোল ডিজেলের দাম লোকসভা ভোটের পরেই আমাদের রাজ্যেই বাড়লো 1 টাকা। কেন বলুন তো? রীতিমতো দেখা যাচ্ছে অনেকেই বলছেন ইলেকশনে খরচা, যে খরচাগুলো হয়েছে তার জন্যই কি। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, স্যারের সাথে কথা বলবো। স্যার, তেলের দাম বাড়লো, কার্যত বিরোধী দলগুলো চুপ, মুখে কুলুপ, এক অংশের মিডিয়া চুপ, কি বলবেন? দেখো, মানুষের উপরে মানে অনেক বেশি চাপ তৈরি করলো তৃণমূল কংগ্রেস সরকার। তার কারণ তুমি জানো যে যখন দিল্লিতে কেন্দ্রীয় সরকার যখন তেলের দামের কর কমিয়ে দিয়েছিল, মানে কেন্দ্রের কর কমিয়ে দিয়েছিল, এবং নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে আহ্বান করা হয়েছিল যে রাজ্যগুলো তেলের দাম আরো কমানো হোক, মানে তাদের ভ্যাট কমানো হোক। কিন্তু তুমি জানো যে দেশের বিভিন্ন রাজ্যের থেকে
একের পর এক মানে কেউ 3 টাকা মানে লিটার প্রতি, কেউ 2 টাকা, কেউ 3 টাকা, কেউ 1 টাকা এইভাবে কমাচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছুতেই কমায়নি। সেই সময় কিন্তু এই প্রশ্নটা উঠেছিল যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মমতা বন্দ্যোপাধ্যায় এত জনদরদি কথা বলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই কিন্তু শেষবার কিন্তু মানে কর ছাড় দেয়নি, অর্থাৎ মানে মানুষকে রিলিফ দেয়নি। ফলে ইতিমধ্যেই পশ্চিমবাংলায় মানে তেলের দাম যথেষ্ট হাই, অনেক বেশি। তার মধ্য থেকে অনেক পুরনো আমলের 1 টাকার মানে একবার দিয়েছিল, সেটাও নাকি তুলে নেওয়া হলো, মানে 1 টাকা আরো আদতেও তেলের দাম বাড়ানো হলো লিটার প্রতি। যে একটা সরকার একতরফা সিদ্ধান্ত নিল, অথচ সেই সিদ্ধান্তটা নেওয়ার আগে কোনো আলোচনা হয়নি। এবং যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হলো যে এই টাকাটা যে বাড়ানো হলো তাকে নিয়ে কিন্তু আমাদের মেইন স্ট্রিম মিডিয়াও খুব একটা হাইলাইট করেনি, খবর করেনি। সংবাদ মাধ্যম সেইভাবে কিন্তু কার্যত নীরব ছিল। মানুষের স্বার্থের প্রশ্নে যখন মোদী সরকার মানে স্বার্থ বিরোধী অবস্থান নিয়ে মোদী সরকার যখন ডিজেল পেট্রোলের দাম বাড়িয়েছে, তখন মিডিয়া যে ভূমিকা নিয়েছিল আমি মনে করি ঠিক নিয়েছিল, মোদীকে সমালোচনা করেছে, আলোচনা করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন পেট্রোল ডিজেলের দাম বাড়ালো তখন কেন মেইন মিডিয়া কার্যত চুপ হয়ে থাকলো? কেন সেইভাবে হাইলাইট করলো না? কেন সমালোচনা আলোচনা আসলো না? এটা আমার কাছে খুব নাগরিক হিসেবে খুব বিস্ময়ের বিষয়। আর দ্বিতীয়টা আরো বিস্ময়ের বিষয়, সেটা হলো পশ্চিমবাংলাতে বিরোধী দলগুলো যেন মারা গেছে। মানে আমি এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি তোমাকে, তার কারণ পশ্চিমবাংলায় 77টা এমএলএ নিয়ে যে বিরোধী দল আছে, বিজেপি দল, তারা রাস্তায় কোথায়? মানে পেট্রোল ডিজেলের দাম বাড়লো, মানুষের নাভিশ্বাস, ইতিমধ্যেই শাকসবজি থেকে শুরু করে সবকিছুর দাম বাড়তে শুরু করেছে, অথচ বিরোধী রাজনৈতিক দলের কোনো মিটিং নেই, মিছিল নেই, বন্ধ নেই, গণ আন্দোলন নেই। ফলে বিরোধী রাজনৈতিক দলের জায়গা থেকে তুমি যদি দেখো তারা কিন্তু ভূমিকা পালন করতে পারছেন না। মমতা একটা কথা বলবো, বিরোধী দল কি কোথাও ভাবছে যে কেন্দ্রীয় সরকার যখন পেট্রোলের লাফিয়ে দাম বাড়ায়, সেই 1 টাকা বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য যদি আমরা আন্দোলন করি তাহলে ব্যাকফুটে গিয়ে ওদের দিকে আসতে পারে, ওই জন্য কি আন্দোলন করছে না? দেখো, মানে রাজ্যের মানুষ তো বিরোধী দল কে ভোট দিয়েছে যারা, তাদের তো এই প্রত্যাশা আছে যে জনস্বার্থে বিরোধী দল লড়াই করবে। কেন্দ্রে কি হলো, কোন ইকুয়েশন হলো, আগামী দিনে পেট্রোল ডিজেলের দাম বাড়বে, তাই এখন আমরা যদি আন্দোলন করি পরে আমাদের মানে কে নিয়ে প্রশ্ন তোলা হবে, আমাদের ভূমিকা নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, তাহলে তোমরা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছো না। এইটাই যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকতেন আজকে, মানুষের স্বার্থে কিন্তু তিনি গণ আন্দোলন গড়ে তুলতেন এবং সরকারকে বাধ্য করতেন যে টাকা যেটা বাড়িয়েছে সেটাকে প্রত্যাহার করতে। আমার প্রশ্ন হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্যের কাছে, শুভেন্দু অধিকারীর কাছে, যে ভাই আপনারা কেন গণ আন্দোলনে বিমুখ কেন? মানে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে আপনারা হয়তো বিধানসভায় একটা প্রশ্ন তুললেন বা একটা প্রেস কনফারেন্স করলেন, এটা তো যথেষ্ট নয়। আপনারা কেন গণ আন্দোলনে নামতে পারছেন না? আপনারা কেন লাগাতার পোস্টার ব্যানার মধ্য দিয়ে প্রচার করতে পারছেন না? কলকাতা শহরকে তো অচল করে দেওয়ার মতন অবস্থা, মানে গণ আন্দোলন করার জন্য। কিন্তু যারা গণ আন্দোলনের দাবি করে সেই বামপন্থীরা, তারা কোথায়? মানে আমার প্রশ্ন হচ্ছে, গণ আন্দোলনকে মনে করে বামপন্থীরা হাতিয়ার। পেট্রোল ডিজেলের দাম এত পরিমাণে বাড়লো, অথচ বামপন্থীরা কোথায়? বামপন্থীরা রাস্তায় নেই কেন? তারা মিটিং মিছিল করছে না কেন? কলকাতা শহরে পোস্টার নেই কেন? কলকাতা শহরে ডিজেল পেট্রোলের দামের বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন নেই কেন? তাহলে তুমি দেখো, সাধারণ মানুষের স্বার্থে না মেইন স্ট্রিম মিডিয়া এটাকে হাইলাইট করলো, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আরবিটারিলি যে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে মানুষের কষ্ট দিলেন, সেই কষ্টটার বিরুদ্ধে না মেইন স্ট্রিম মিডিয়া হাইলাইট করলো, না প্রধান বিরোধী দল যারা বিধানসভায় আছে বিজেপি, তারা কোনো আন্দোলন করলো বা চাপ তৈরি করলো সরকারের উপর, না মানে বামপন্থী যারা দাবি করেন যে গণ আন্দোলনটাই হলো ভিত্তি, তারা কোনো আন্দোলন করলো। জমি জায়গার ক্ষেত্রেও 2% যে ছাড় দিতেন সরকার, সেই ছাড়টা দেবেন না একদম ঘোষণা করে দিলেন। বলছি কেন এই ধরনের মানে এই যে পরপর পদক্ষেপ, 29টা সিট পাওয়ার পর আপনি হকার থেকে শুরু করে যা বলবেন আপনি, সেগুলো যা পদক্ষেপ করার এই মুহূর্তে সরকার কি ভোট দূরে আছে বলে, 1.5 বছর পরে হবে বলে কি করে নিচ্ছেন? দেখো, একটা জিনিস তোমাকে পরিষ্কার করি বলি, এর সাথে যুক্ত হয়েছে যে কার্যত বলা যায় যে স্বাস্থ্যসাথী নিয়ে যে ধরনের নিয়ম নীতি তৈরি করেছে সরকার, যে ভাই একটা লোক যদি চিকিৎসা করতে যায়,
হঠাৎ করে যদি তারা দ্বিতীয় অপারেশনের প্রয়োজন হয় তাহলে মানে অনুমতি ছাড়া তাকে অপেক্ষা করেই যেতে হবে, অর্থাৎ তাকে মানে তার চিকিৎসা হবে না। ফলে এই যে স্বাস্থ্য সাথীতে সরকার হাত গুটিয়ে নিচ্ছেন, তারপরে জমি রেজিস্ট্রি ছাড় থেকে সরকার নিজেকে হাত গুটিয়ে নিল, এর একটাই কারণ আমি তোমায় বলছি, এবং তার সাথে সাথে মানে বিদ্যুতের দাম বৃদ্ধি, এই সবগুলোর পেছনে কিন্তু আমি তোমায় বলছি এই লক্ষ্মীর ভান্ডার নামক যে প্রকল্প, লক্ষ্মীর ভান্ডারের টাকা, ব্যাপক টাকা দিতে গিয়ে সরকারের কোষাগারে কার্যত শূন্য অবস্থা। ফলে সরকার এখন মানে চাইছে যে ব্যয় সংকোচন করতে, সেই কারণেই স্বাস্থ্য সাথীতে নানা নিয়ম কানুন বা মাপকাঠি তৈরি করে সেখানে ব্যয় যাতে কমে তার উদ্যোগ নিচ্ছে, তাতে মানুষের মানে আদতেও পরিষেবা পাবে কিনা স্বাস্থ্যসাথীকে। এমনিই তো অধিকাংশ হাসপাতাল স্বাস্থ্যসাথী নেয় না, এইবার মানে মানুষের রোগ হওয়ার পরেও মানুষ কিন্তু সেইভাবে চিকিৎসা পাবে কিনা সেই প্রশ্নটা আসছে। স্বাস্থ্যসাথীর মতন প্রকল্প থেকে সরকারের হাত গুটিয়ে নেওয়া পরিষ্কার ইঙ্গিত করে যে সরকার এর ফান্ড যে রীতিমতন সংকটজনক অবস্থায় আছে, এবং এর মূল কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। লক্ষ্মীর ভান্ডারের আন্ডারে 2 কোটি প্রায় 18-19 লোকের তুমি অন্তর্ভুক্ত করেছো, তাদেরকে মান্থলি টাকা ট্রান্সফার করতে গিয়ে তোমার কার্যত ডেভেলপমেন্টের অন্য ফান্ড কিন্তু মানে লোপাট হয়ে যাচ্ছে। মানে বহু জেলাতে তোমাকে বলছি রাস্তাঘাট ভেঙে পড়ে রয়েছে, বহু পঞ্চায়েত পুরসভাতে কিন্তু সেইভাবে টাকা তারা পাচ্ছে না। পঞ্চায়েতের ক্ষেত্রে আমি তোমায় বলছি, পঞ্চায়েতের দপ্তর থেকে একটা টাকা যায়, স্টেট ফিনান্স কমিশনের তরফ থেকে 10-12 লাখ টাকার মতন যায়, সেই টাকাগুলো কিন্তু সময় মতন মানে পঞ্চায়েত দপ্তর পাচ্ছে না। পরিষ্কার সরকার এখন বুঝে গেছে যে ভাই মানে স্বাস্থ্য সাথীর থেকে নতুন করে মানে ভোটের ডিভিডেন্ড পাবো না, ফলে মানে পুরনো যে প্রজেক্টগুলো সেগুলোকে ডিফাং করো, মানে সেটা কন্যাশ্রী হতে পারে, স্বাস্থ্যসাথী হতে পারে, মা ভৈব প্রকল্প হতে পারে, বা আরো 5টা মানে যে প্রকল্প আছে সেগুলোকে কম গুরুত্ব দাও, ক্যাশ ট্রান্সফার করো, অর্থাৎ সরাসরি লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়াও। দেখবে তুমি একদম মিলিয়ে নিও, তোমার দর্শককে বলছি যে 2026-এর আগে আবার লক্ষ্মীর ভান্ডারে দেখবে 1500 টাকা জেনারেলদের হবে আর 2000 টাকা SC STর হবে। ফলে এটা মানে মানে যেমন করে মোবাইলে চার্জ করি, যেমন মোবাইলে আমরা চার্জ দিয়ে মোবাইলটাকে কন্টিনিউ করি, কথা বলি, ঠিক তেমনি ভাবে দেখবে নির্বাচনের আগে সমস্ত প্রকল্প বন্ধ করে দিয়ে ওই লক্ষ্মীর ভান্ডারের প্রতি ফোকাস করবে এবং টাকা বাড়াবে। ফলে সরকার বা শাসক দল বুঝে গেছে যে ক্যাশ ট্রান্সফার, অর্থাৎ সরাসরি যদি টাকা আমি হস্তান্তর করতে পারি, সেটা লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে হতে পারে, বার্ধক্য ভাতার মাধ্যমে হতে পারে, বিধবা ভাতার মাধ্যমে হতে পারে, অর্থাৎ ভাতা যদি আমি বাড়িয়ে দিতে পারি তাহলে আমার ভোট নিশ্চিত। রুটিন মতন ডিপার্টমেন্ট, মানে তোমায় বলছি যে ব্যয় বরাদ্দ হতো, ইরিগেশনের মতন ডিপার্টমেন্ট যে 16-17 সালের যে ব্যয় হতো, আজকে কিন্তু সেই ব্যয় করতে পারছে না। এমনকি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে শুরু করে অন্য যে কোনো দপ্তরের দিকে তুমি তাকাও, যে খরচ সরকার 2017-18 বলে লক্ষ্মীর ভান্ডারের আগে করতে পেরেছে, এমনকি পঞ্চায়েত দপ্তরের কথা বলছি, পুরসভা দপ্তরের কথা বলছি, ইরিগেশন দপ্তরের কথা বলছি, তোমার কি সুন্দরবন উন্নয়ন দপ্তরের কথা বলছি, একটার পর একটা দপ্তরের আমি তোমাকে ব্যয় বরাদ্দ, রিয়েল ব্যয় বরাদ্দ, মানে বাজেটের সময় যেটা পেপারে থাকে সেটা নয়, বাস্তবে যেটা বরাদ্দ হচ্ছে সেইটা কিন্তু আগের থেকে অনেক কমে গেছে। তার একটা মূল কারণ কিন্তু আবার বলছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে রাজ্য সরকার কার্যত উন্নয়ন থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। মানুষের অভিজ্ঞতা এক জিনিস, বাস্তবটা আরেক জিনিস। বহু ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড মানে বড় বড় হাসপাতালগুলো নেয় না, হাসপাতালগুলো 2 প্রক্রিয়া নেয়। সেটা হলো স্বাস্থ্যসাথী কার্ড তুমি যেই দেখাচ্ছ, বহু হাসপাতাল খুব ক্লেভার, তারা বলছে বেড নেই, আর যেই তুমি নর্মাল কার্ড দেখাচ্ছ তখন বলছে হ্যাঁ বেড আছে। ফলে মানে এবং বহু ক্ষেত্রে কিন্তু এই টাকা মানে চিকিৎসার পরে সেই টাকা স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া, সেটাও কিন্তু একটা বড় হ্যাজার্ড। ফলে সব মিলে কিন্তু বহু ক্ষেত্রেই বহু হাসপাতাল কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড তারা কিন্তু রিফিউজ করেন। একেবারে আমি বলবো এখানে মানে খাদ্য সাথীর মতন, মানে অর্থাৎ কেন্দ্রের যে মানে রেশন ব্যবস্থা, সেই রেশন ব্যবস্থা মুখ্যমন্ত্রী গ্রহণ করলেন, অর্থাৎ মানে রেশনের গরিব মানুষ যারা তারাই রেশন পাবেন। মুখ্যমন্ত্রী বললেন যে না, এইবার আমি APL দেরও রেশন দিব। তাহলে BPL দের রেশন তো প্রধানমন্ত্রী দিচ্ছেন, তাহলে APL দের রেশনের ব্যবস্থা আপনি করে ভালো করেছেন, যে ঠিক আছে কেন্দ্র যা দিচ্ছেই তার বাইরেও আমি কিছু লোককে আমি রেশন দিব, ভালো উদ্যোগ। এইবার তাহলে স্বাস্থ্য মানে কেন্দ্রের যে স্বাস্থ্য প্রকল্প,
স্বাস্থ্য মানে আয়ুষ্মান ভারত, আপনি আয়ুষ্মান ভারতটা কার্যকারী করুন, তাহলে গরিব মানুষগুলো আয়ুষ্মান ভারতের আন্ডারে 5 লক্ষ করে টাকা পাবে। আপনি তার পরের যে ধাপটা আছে, বলুন যে স্বাস্থ্যসাথী আমি কেবলমাত্র মানে এপিএল লেভেলের মানে বড় লোকদের জন্য আমি করব, মানে যারা বিপিএল এর নয়, তাহলে কেন্দ্রীয় সরকারের প্রকল্পটাও আপনি নিতে পারলেন, সেখানে আপনার ব্যয় বরাদ্দ কমলো। আবার আপনার যে প্রকল্প স্বাস্থ্যসাথী ওটাও থেকে গেল, যেমন করে এপিএল এর রেশন দেন আপনি, ঠিক তেমনি ভাবে এপিএল কার্ড যাদের আছে তাদেরকে আপনি স্বাস্থ্যসাথীর আন্ডারে আনেন। কিন্তু মুখ্যমন্ত্রী যে মানে গো ধরে আছেন যে তিনি কোনো মতেই কেন্দ্রীয় প্রকল্প গ্রহণ করবেন না, ভোট ব্যাংক হারানোর ভয়ে, যে তার ধারণা হয়েছে যে যদি কোনো কারণে আয়ুষ্মান এর মতন প্রকল্প ঢুকে যায় তাহলে সেই ক্রেডিটটা বিজেপি নেওয়ার চেষ্টা করবে, তাতে তার ক্ষতি হবে। আমার মনে হয় রাজ্যের যে আর্থিক অবস্থা দুরবস্থা চলছে, সেই দুরবস্থার কনটেক্সটে যত পারুন কেন্দ্রীয় প্রকল্পগুলোকে রাজনীতির বিরোধিতা করে না করে আপনি সেই প্রকল্পগুলোকে আনুন। আয়ুষ্মান প্রকল্প নিয়ে আপনার যে অবস্থান সেখান থেকে নিজেকে সরিয়ে আনুন, তাতে বিপুল পরিমাণে টাকা স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু আপনার বাঁচবে, যেগুলো আপনি স্বাস্থ্য পরিকাঠামোর জন্য ব্যয় করতে পারবেন, ওষুধের জন্য ব্যয় করতে পারবেন, ডাক্তারদের জন্য ব্যয় করতে পারবেন। আপনি রাজনৈতিক গো ধরবার জন্য কিন্তু আমি বলছি ডেভেলপমেন্টের বহু কাজ কিন্তু আটকে থাকছে।